Wow Fairy Tales। একটা সময় একটি ছোট্ট ও শান্তিপূর্ণ গ্রামে হ্যারি আর কোল নামে দুজন প্রতিবেশী বাস করত। তারা দুজনেই শিকারী ছিল। হ্যারি খুব পরিশ্রমী আর সদয় একজন মানুষ ছিল। তার জোসেফিন নামে খুব সুন্দরী এবং ভদ্র একজন স্ত্রী ছিল। জোসেফিন তাকে প্রচন্ড ভালোবাসত। প্রতিদিন হ্যারি জঙ্গলে কাঠ কাটতে যেত আর পশু শিকার করত। তার অনেক ধৈর্য ছিল। সে সারাদিন শিকারকে চোখে চোখে রাখতে পারত আর পাহারা দিতে পারত। এদিকে কোল ও তার স্ত্রী ছিল লোভী ও কৃপণ। যখনই কোল আর হ্যারি একসাথে শিকারে যেত, কোল হ্যারির শিকারে ভাগ বসাতো আর নিজের শিকার বলে বেড়াতো। হ্যারি সব জেনেও কোলের মান সম্মানের কথা ভেবে এসব পাত্তা দিত না। তার এমনটা করা উচিত হয়নি। তুমি কি আমাকে কেক বানানোর জন্য কিছু আটা ধার দিতে পারবে? হ্যারি ফিরে আসার সাথে সাথেই এটি আমি আপনাকে ফিরিয়ে দেব। এতদিন আমাদের ময়দা ফুরিয়ে গেছে। আমরা খুব গরিব, তোমাকে ধার দেওয়ার মতো কিছুই নেই। জোসেফিন মন খারাপ করে নিজের ঘরে ফিরে গেল। কোল আর জিয়ানা কত কৃপণ। একদিন অন্যান্য দিনের মতো হ্যারি জঙ্গলে যাচ্ছে। আমি এইমাত্র কেকের ব্যাগ রেডি করেছি, তোমার সাথে এটি নিয়ে যাও। ধন্যবাদ প্রিয়, তুমি কত চিন্তাশীল। এই কেকগুলো সত্যিই খুব সুস্বাদু দেখাচ্ছে। হ্যারি পুরো সকাল সারাদিন কঠোর পরিশ্রম করার কারণে অনেক ক্লান্ত অনুভব করছিল। কি দারুণ একটা কার্যকর দিন গেল। এই গুড়িটি আমার বিশ্রাম নেওয়ার জন্য একটা আদর্শ জায়গা হতে পারে। সে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়েছিল আর তার ঘুমিয়ে পড়ার কারণে তার হাত থেকে কেকগুলো পড়ে গেল। কেকগুলোর বেশ সুগন্ধ ছিল। সুগন্ধ পেয়ে বেশ কিছু ক্ষুধার্ত বানর সেখানে হাজির হয়ে গেল। দেখো বন্ধুরা, এই বেকড কেকগুলি খুব সুস্বাদু। ওগুলোর কি সুন্দর গন্ধ। এইদিকে আমরা খুব ক্ষুধার্ত। এই কেকগুলো ওই লোকটার চারপাশে পড়ে আছে। এগুলো নিশ্চয়ই তার। সে যদি আমাদের তাড়া করে তাহলে কি হবে? শেষ পর্যন্ত সুস্বাদু বেকড কেকের লোভটা সামলাতে পারল না। সবচেয়ে সাহসী বানরটা কেকের কাছে গিয়ে একটা কেক নিয়ে ফেলল, কিন্তু হ্যারি টেরই পেল না, ঘুমিয়ে থাকলো। বানররা বেশ অনেকটা নিরাপদ আর স্বাচ্ছন্দ্য বোধ করল। তারা পালা করে হ্যারির কাছাকাছি এসে কেকগুলো নিয়ে নিতে লাগলো আর খেতে লাগলো। তারা হ্যারির চারপাশে জড়ো হলো, আনন্দ করছিল, একে অপরের সাথে কথা বলছিল আর কেক খাচ্ছিল। কি হচ্ছে? হে ঈশ্বর, বানরের দল, ওরা আমার সব কেক নিয়ে গেল। বানরদের খুশি হয়ে কেক খেতে দেখে হ্যারির খুব করুণা হচ্ছিল। সে চুপ থাকার চেষ্টা করলো। বেচারা বানর, তারা নিশ্চয়ই খুব ক্ষুধার্ত। তবে তাদের শুধু এই কেকের ব্যাগটি যথেষ্ট। একদিনের জন্য আমি অনাহারে থাকতেই পারবো। বানর যখন ব্যাগের সব কেক খেয়ে ফেললো, তারা হঠাৎ হ্যারির দিকে অবাক হয়ে তাকালো। আরে, আমরা তার সব কেক খেয়েছি। এমনকি আমরা এত জোরে জোরে কথা বললাম, এত জোরে জোরে হেসেছি, সে কিছু বলল না কেন? সে আমাদের দূরেও তাড়ায়নি। আমি বুঝতে পেরেছি, এ আমাদের বানরের দেবতার মূর্তি। তিনি আমাদের জন্য সুস্বাদু কেকের একটি বড় ব্যাগ নিয়ে এসেছেন। ধন্যবাদ ঈশ্বর, আমাদের মহান দেবতা। তারা সবাই হ্যারিকে প্রণাম করলো, যেন সে একজন সত্যিকারের ঈশ্বর। সে খুব মজা পাচ্ছিল এবং সে একটু নড়াচড়া করছিল না। এই বানরের দল আমাকে তাদের ভগবান মনে করলো। এটা বেশ মজার। কিন্তু আমাদের ঈশ্বরকে এখানে কেন রাখা হয়েছে? হয়তো সে ভবিষ্যৎবাণী করতে পারে এবং আমাদের সাহায্য করার জন্য এখানে এসে অপেক্ষা করছে। কিন্তু জঙ্গলের মাঝখানে তাকে এভাবে রেখে যাওয়া সত্যি অসম্মানজনক। সেটা ঠিক। চলো আমরা একসাথে তাকে আমাদের পবিত্র পর্বতে নিয়ে যাই। তাদের নেতার সাথে একমত হলো। এরপর তারা একত্রিত হলো এবং হ্যারিকে উপরে তুলে নিয়ে তাদের পবিত্র পর্বতে নিয়ে গেল। আমরা গরিব হতে পারি, কিন্তু ভগবান আমাদের আশীর্বাদ করেছে। চলো তাকে পবিত্র পাহাড়ে নিয়ে যায়। হ্যারি মনে মনে না হেসে পারল না।
কিন্তু সে নিষ্ক্রিয় থাকার চেষ্টা করলো। সে দেখতে চাচ্ছিল তারা তাকে কোথায় নিয়ে যায়। কিন্তু আমরা তাকে কোন পাহাড়ে নিয়ে যাব? তিনি এত উদার, তিনি আমাদের কেকের একটি বড় ব্যাগ দিয়েছেন। আমরা তাকে তাহলে সোনার পাহাড়ে স্থাপন করব। সোনার পাহাড়? সেটা আবার কোথায়? দীর্ঘ পথ চলার পর বানর দল হ্যারিকে একটি পাহাড়ে নিয়ে আসে। চারপাশে ঝকঝকে সোনার বাগ ছিল, যা হ্যারিকে অবাক করে দিয়েছিল। সৈন্যরা তাকে পাহাড়ের চূড়ায় সবচেয়ে গৌরবময় যে স্থানটি, সেখানে বসিয়েছিল। তারা সবাই তাদের দেবতাকে প্রণাম করলো আর সোনার বারগুলো হ্যারির পায়ের তলে নিচে রাখলো, তাকে শ্রদ্ধা জানাতে। এটি বানরদের সবচেয়ে পবিত্র প্রথা। অনুষ্ঠান শেষ করে তারা একসাথে চলে গেল। তারা যেই না চলে গেল, হ্যারি খুশিতে তার চারপাশে যে সোনার বারগুলো ছিল তার দিকে তাকাতে থাকলো। এত সোনা কখনো দেখিনি আমি। মনে হচ্ছে সারা বিশ্বের সোনা ইতিমধ্যে এখানে চলে এসেছে। হ্যারি আনন্দের সাথে তার ব্যাগে সোনার বারগুলি নিয়ে গেল। তারপর পালানোর পথ খুঁজে পেয়ে বাড়ি ফিরে গেল। হ্যারি জোসেফিনকে পুরো ঘটনাটা খুলে বলল। জোসেফিন সোনার বার দেখে নিজের চোখকে বিশ্বাসই করতে পারল না। এটি একটি অলৌকিক ঘটনা। কি অবিশ্বাস্য ভাগ্য হ্যারি! আমাদের বাড়ির জন্য কিছু নতুন জিনিস আনতে হবে এবং আমাদের পার্টি করে উদযাপন করা উচিত। আমরা কোল এবং জিয়ানকে আমন্ত্রণ জানাবো। এদিকে কোল এবং জিয়ানা এসে তাদের প্রতিবেশীকে এত ধনী হতে দেখে অবাক হয়ে গিয়েছিল। হায় ঈশ্বর, তোমার এই জাঁকজমকপূর্ণ জামা কাপড়, এসব গয়না কোথায় পেলে? আর এই বিলাসবহুল ভোজ? হ্যারি ও তার স্ত্রী খুশি হয়ে তাদের পুরো ঘটনাটা খুলে বলল। কোল এবং জিয়ানা অবাক হয়ে গিয়েছিল। তারা তাদের প্রতিবেশীর ভাগ্যে সত্যি খুব ঈর্ষান্বিত হয়েছিল। বাসায় ফিরে এসে হ্যারি যা করেছিল তারা তা অনুসরণ করার পরিকল্পনা করছিল। জোসেফিন যা করেছিল সেরকম তোমারও একটি কেকের বড় ব্যাগ প্রস্তুত করা উচিত। কালই আমি সেই বানরের দল থেকে সোনা নিতে জঙ্গলে যাব। এই ব্যাগগুলো সাথে নাও, এতে যতটা সম্ভব সোনা নিতে হবে, তাদের চেয়ে ধনী হব। জিয়ানা দ্রুত রান্নাঘরে গেল কেক বানাতে। তবে কৃপণ বউ আবারও ভাবতে লাগলো, বানরের দলটির জন্য বড় ব্যাগে কেক বানালে তো অপচয় হবে। আমি কেবল একটি ছোট্ট ব্যাগে কেক তৈরি করি। পরের দিন সকালে জিয়ানা কোলকে কেকের একটি ছোট্ট ব্যাগ দিল এবং তার স্বামীকে বের হওয়ার জন্য অনুরোধ করলো। হ্যারি তাকে যেমনটি বলেছিল, কোল সেই গাছের গুড়িটি খুঁজে পেয়েছিল যেখানে হ্যারি আগের দিন ঘুমিয়েছিল। কিছুক্ষণ অপেক্ষা করে সে খুব ক্ষুধার্ত আর ক্লান্ত অনুভব করলো। খুব ক্ষুধা লেগেছে। কেন আমার সব কেক বানরকে দিতে হবে? এটা একটা ফালতু কথা। আমার পেট পূর্ণ না হওয়া পর্যন্ত এই কেকগুলি খাই, এরপর যা বাঁচে তাদের খেতে দিব। কোল কেকগুলো বের করে পেট পূর্ণ না হওয়া পর্যন্ত খেলো। শেষ পর্যন্ত মাত্র 3টি কেক বাকি ছিল। তারপর কোল খাওয়া বন্ধ করে বানরটির জন্য রেখে দিল। কেকের গন্ধ সৈন্যদের আকৃষ্ট করছিল। এই দেখো দেখো দেখো, আবারও কিছু সুস্বাদু কেক। কিন্তু আজকে মাত্র 3টা কেক আছে এবং অন্য ঈশ্বর। সৈন্যরা একে অপরের সাথে কেক ভাগাভাগি করতে শুরু করেছিল, কিন্তু কেকগুলো এতই কম ছিল যে তারা আরো ক্ষুধা অনুভব করছিল। খাও বোকা বানরেরা, আর আমাকে গুপ্তধনের কাছে নিয়ে চলো। এটাও তো একটা দেবতা। চলো আমরা একসাথে তাকে নিয়ে পবিত্র পাহাড়ে যাই। এই তো, এখন আমাকে পবিত্র পাহাড়ে নিয়ে চলো। নেতার কথা শুনে বানররা কোলকে উঠিয়ে পবিত্র পর্বতে নিয়ে যাওয়ার জন্য একত্রিত হলো। আমরা গরিব হতে পারি, কিন্তু ভগবান আমাদের আশীর্বাদ করেছেন। চলো তাকে পবিত্র পাহাড়ে নিয়ে যাই। কিন্তু আমরা তাকে কোন পাহাড়ে নিয়ে যাব? আমরা গতকাল সোনার পাহাড়ে এক দেবতাকে স্থাপন করেছি। তাছাড়া এই দেবতা গতকালের মতো উদার নন। তিনি আমাদের জন্য মাত্র 3টি কেক রেখেছেন। ঠিক আছে, আমরা তাকে রূপালী পাহাড়ে রাখবো। কোল যখনই শুনলো যে বানররা তাকে রূপালী পাহাড়ে রাখতে চায়, সে সত্যি অধৈর্য হয়ে গেল। সে আর শান্ত থাকতে পারল না। কি? রূপালী পাহাড়? এটা অসম্ভব। আমাকে সোনার পাহাড়ে রাখ। এটা অবশ্যই সোনার পাহাড় হতে হবে। দেবতাকে নড়াচড়া ও জোরে চিৎকার করতে দেখে বানররা এতটাই ভয় পেয়ে গেল যে তারা বিভিন্ন দিকে পালাতে শুরু করলো। এতে কোল নদীতে ছিটকে পড়ল। এইখানে কেউ আছেন? দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ। বাড়িতে এত দীর্ঘ সময় কোলের ফিরে আসার অপেক্ষা করে জিয়ানা হ্যারি এবং জোসেফিনের কাছে গেল সাহায্য চাইতে। তারা একসাথে জঙ্গলে ছুটে গেল কোলকে খুঁজতে।
সৌভাগ্যক্রমে তারা কোলকে বাঁচাতে পারে যখন সে ডুবে যাচ্ছিল। আমাকে সাহায্য করুন দয়া করে। কোল, চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাতে এসেছি। হ্যারির দ্বারা রক্ষা পাওয়ার পর কোল এবং তার স্ত্রী সত্যি খুব বিব্রত আর অনুতপ্ত বোধ করছিল। ধন্যবাদ হ্যারি, জোসেফিন। আমি খুব লোভী ছিলাম, কিন্তু তোমরা সবাই আমাকে সাহায্য করেছো। আমরা আর কখনো এমনটা করব না। আরে কিছু মনে করো না, আমরা তো প্রতিবেশী এবং আমরা ঘনিষ্ঠ বন্ধু, তাই না? সেই দিন থেকে কোল এবং জিয়ানা অবশেষে তাদের লোভ এবং কৃপণতা ছেড়ে দিল। তারা কঠোর পরিশ্রম শুরু করলো। এদিকে হ্যারি এবং জোসেফিন একটি বড় বাড়ি তৈরি করলো। তারা আরো ধনী হয়ে উঠেছিল এবং সুখে শান্তিতে একসাথে। ও কি হচ্ছে? তোমরা ভাবছো আমার মতো একজন সাধারণ মেয়ের জন্য এই তিনজন ধনী আর সুদর্শন রাজপুত্র কেন পাগল হয়েছে? এর উত্তর আমার জানা নেই। রাজকুমারী, আমার নাচের প্রস্তাব গ্রহণ করলে আমি খুশি হব। বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? তোমার ক্লান্ত পায়ে আমার ব্যথা লাগছে। রাজকুমারী, আজ কি আমার সঙ্গে বাইরে যাবে? তুমি কি খেতে চাও? কিন্তু আমি রাজকন্যা নই, আর এই গল্পটি শুরু হয়েছিল 1 সপ্তাহ আগে। আমি মিলা, একজন সুন্দরী মেয়ে যে একটি দারিদ্র পীড়িত গ্রামে বড় হয়েছে। মিলা, তুমি রাজকুমারীর মতোই সুন্দর। বড় হয়ে আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। আরে কোনো রাজকন্যা আমার মতো গরিব নয়, কিন্তু তবুও আমার চেহারা সত্যিই রাজকন্যার মতো দেখতে। অন্ধ নাকি তোমার চেহারা? এটা ছিল রাজকুমারী লামি, যে তার রাজ্যের অনুষ্ঠান থেকে পালিয়ে তার ভৃত্যের সাথে মেলায় ঘুরতে যাচ্ছিল। আমি অবশ্য অনেক ধনীদের দেখেছি ভালোবাসার কারণে অনেক বোকা হয়ে যেতে, কিন্তু আমি বাঁচতে চেয়েছিলাম। আর তাছাড়া রাজকন্যা আমাকে খুব ভালো একটা প্রস্তাব দিয়েছিল। শুধু 1 মাসের জন্য আমাকে রাজকন্যা হওয়ার অভিনয় করতে হবে, আর সেই অনুষ্ঠান নষ্ট করতে হবে। আমার কাছে প্রচুর পরিমাণে অর্থ থাকবে, এত বেশি যে আমার কাছে সারা জীবন থাকবে। রাজকুমারী, তুমি নিজে এই অনুষ্ঠান নষ্ট করতে পারতে না? অবশ্যই না, আমি নিজেকে কারো কাছে ঘৃণায় পরিণত করতে পারি না। না, তুমি এটাতে খুব ভালো। এরপর আমার ভাগ্য সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিল। লামি আমার বেতন বাড়িয়েছিল, আর আমি আদা জল খেয়ে সেই কাজে লেগে পড়লাম। যেমনটা ভেবেছিলাম জিনিসগুলো তার চেয়েও ভালো ছিল। প্রথমবারের মতো আমি এত দামি দামি খাবার উপভোগ করতে পারলাম। কিন্তু অভিজাতরা খুব অদ্ভুত ছিল। তারা প্রায় কিছুই খাচ্ছিল না আর অবাক হয়ে আমাকে দেখছিল। এদিকে আমার আর খাওয়ার কিছুই নেই। এত অসুবিধা করে খাওয়া আমার ভালো লাগে না। তোমাদের খাওয়া শিখিয়ে দিই। মিলা, তুমি কি করছো? রাজার সমস্যা দেখে আমার দুঃখ হলো, তাই আমি তাকে একটা চালের বস্তার মতো তুলে গ্র্যান্ড মাস্টারের সাথে দেখা করতে নিয়ে গেলাম। আচ্ছা বাদ দাও, এটা খুব ভালো, এটা একটা দুর্দান্ত কাজ হয়েছে। কিন্তু আমি আশা করতে পারি না যে ধনীদের মানসিকতা খুব অদ্ভুত। আমাকে বিয়ে করতে আসা 3 জন এমন কিছু বলছিল যেগুলো ছিল সহজ, আকর্ষণীয় আর সবার থেকে আলাদা। আর একজন নীলপিন নিয়ে এসে বলছিল আমাকে জয় করতে চায়। প্রথমজন সাইমন, সে ব্যক্তিগতভাবে আমাকে তার নাচের অংশীদার হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমি তাকে যতবারই আঘাত করি না কেন, সে কেবল মৃদু হেসে বলে ঠিক আছে। ওহ, আমার নাচ খুবই জঘন্য ছিল, আর কতই বা ভান করা যায়। আর এদিকে পুরো পথে সাইমন আমাকে গাড়ি ছাড়াই বহন করে। এরপর এলো রাজপুত্র লিও। সে শিকার পছন্দ করে। সে আমাকে তার সাথে শিকারে নিয়ে যাওয়ার জন্য জোরাজোরি করছিল। আমি যতই না করছিলাম না কেন, সে তার লক্ষ্যবস্তুতে তীর ছুড়বে। এই নিরীহ প্রাণী শিকার কি ভালো? এটা নিষ্ঠুর। এরপর সে তার সব তীরগুলো নিয়ে শিকারদের শেষ আঘাত করতে চাইলো, আর তার লক্ষ্যে ব্যর্থ হলো। ফলে লিও শোচনীয়ভাবে হেরে গেল। ও হায় ঈশ্বর, তার রাগান্বিত অবস্থা দেখো। কিন্তু সেই রাতে আমার দরজায় এক সুন্দর ছোট্ট খরগোশ এসেছিল। কি দারুণ, খুব সুন্দর একটা বার্তা আছে।
দুঃখিত, আমি হঠাৎ করে চলে গেলাম। আমি তোমাকে এটাই বলতে চাই যে যতদিন তুমি চাও আমি আর কোনো নিষ্ঠুরতা করব না। মনে হচ্ছে সে বেশ চমৎকার। অবশেষে এলো জেত্র, নারীর হৃদয় হরণকারী রাজপুত্র, আর সে ছিল খুব উদ্যমী। বিরক্তিকর জায়গায় যাওয়ার পরিবর্তে জেত্র আমাকে তার আশেপাশের লোকজনের মতো কাজকর্ম থেকে দূরে নিয়ে গেল। আর অদ্ভুত ব্যাপার হলো সেই জায়গাটা আমার কাছে খুব পরিচিত ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে জেত্র কোনো অপরিচিত কেউ নয়। সারা দিন ধরে আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি, দরিদ্র মানুষকে একসাথে সাহায্য করেছি। বিপদ সত্ত্বেও সে যে কোনো কঠিন কাজকে সমর্থন করার জন্য ছুটে যেতে প্রস্তুত। আগের সমস্ত অনুভূতির বিপরীতে জেত্রর পাশে আমি এক অদ্ভুত ঘনিষ্ঠতা আর শান্তি অনুভব করছিলাম। আপনি এই ধরনের জিনিসগুলোর সাথে খুব পরিচিত মনে হচ্ছে। এটা একটা লম্বা গল্প। কেউ কি তোমাকে একটা দীর্ঘ গল্প বলেছে যেটা সে অন্য কারো সামনে বলতে চায় না? আমার ক্ষেত্রেও এরকম, কিন্তু তুমি ব্যতিক্রম। জেত্র আমাকে বলল সে এখনো বেঁচে আছে তার একজন দরিদ্র বন্ধুর কারণে। সে দীর্ঘ সময় ডুবে থাকার জন্য অসুস্থ হয়ে পড়ে, আর জেত্রর সামনেই সেই পৃথিবী ছেড়ে চলে যায়। মারা যাওয়ার আগে সে জেত্রকে একটা স্মারক দিয়েছিল, জেত্র সারা জীবন তার কাছে মূল্যবান উপহার হিসেবে বহন করত। তুমি দেখো, এটা কেবল সাধারণ একটা সস্তা নেকলেস, তবে আমার কাছে এটা সোনা বা রূপার চেয়ে অনেক বেশি মূল্যবান। সেই বন্ধুটি নিশ্চয়ই খুব আশ্বস্ত হয়েছিল যখন দেখছিল তোমার চারপাশের লোকদের সর্বদা সাহায্য করার চেষ্টা করছো। আমি বুঝতে পারছি না এই রোমান্টিক মুহূর্তে বৃষ্টি বা ঝড় হলে কেমন হবে। আমি হঠাৎ একটা সমস্যা অনুভব করলাম। এই বৃষ্টির পানি সম্ভবত আমার চুলের রঙকে ধুয়ে দিতে পারে। ভয় পেও না, আমি তোমার ছাতা হব। আমার হৃদয় গলে গেল, আর তার সাথে সাথে ভেঙেও গেল। যতই চেষ্টা করি না কেন, ভালোবাসা লুকানো বা প্রতারণার যোগ্য নয়। আর সেই মুহূর্তেই আসল রাজকন্যা ফিরে এলো। আমি তোমাকে বলেছি সবকিছু ধ্বংস করতে, আর তুমি কি করছো? বিশ্বাসঘাতক ভৃত্য যে আমার সাথে প্রতারণা করেছে। বাবা ঠিকই বলেছে, কেবল ক্ষমতা আর সম্পদই চিরন্তন। কাক কখনোই ময়ূর হতে পারে না। তোমার সঠিক জায়গায় ফিরে যাওয়ার সময় এসেছে। সে ঠিক বলেছে, আমি রাজকন্যা নই, আমি সব রাজপুত্রদের দয়ার যোগ্য নই। তাই আমাকে অবশ্যই আমার নিজের জায়গায় ফিরে যেতে হবে। প্রতিশ্রুতি অনুযায়ী রাজকুমারীর টাকা শোধ করার জন্য বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আমাকে থাকতে বাধ্য করলো। যখন আমি লামিকে তার সাথে দেখছিলাম, আমি বুঝলাম আমি সত্যিই তাকে ভালোবাসি। এই অনুষ্ঠানে 3 রাজকুমার রাজকন্যাকে তাদের সবচেয়ে মূল্যবান উপহার দিয়ে প্রস্তাব দেবে। সাইমন তাকে দিয়েছিল একটা সোনার চাবি যা তার দেশের অফুরন্ত ধন উন্মোচন করতে পারে, আর লিও তাকে একটা হীরার মুকুট উপহার দিয়েছিল। সে দেশের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে। আর জেত্র, তার কাছে কেবল একটা পুরনো নেকলেস ছিল যা ছিল খুব সস্তা আর মূল্যহীন। লামি ভেবেছিল জেত্র হয়তো মজা করছে। দুর্ভাগ্য, আমি তোমাকে বেছে নিতে যাচ্ছিলাম। তুমি কি আমার সাথে মজা করছো? তখন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। জেত্র পানিতে ভয় পেত, আর আমি কিছু না করলে সে বিপদে পড়ত। আর এরপর 2 রাজকন্যার রহস্য প্রকাশ পেল। আমি কিছু জানি না, এটা সেই ছিল যে আমাকে নকল করার সাহস করেছে। সৈন্যরা, সৈন্য! মিথ্যা বলার সময় শেষ হয়ে গেছে রাজকুমারী। আমার পছন্দের মেয়ে তোমার মতো নাচতে পারে না, আর সে তোমার মতো নিষ্ঠুরও হতে পারে না। তুমি সে নও। হায় ঈশ্বর, তোমরা সেই মেয়ের প্রশংসা করছো। আমি জানি না তোমরা তার মধ্যে কি পেয়েছো, আর তাকে পাওয়ার জন্য বাজিও ধরছো। তোমার জন্য এই 3 জনের সাথে ভালোবাসার অভিনয় করার অর্থ নাও। এটা কি যথেষ্ট না, নাকি তুমি আরো চাও?
আমি আর কি বা করতে পারি? এটাই প্রমাণ হলো যে আমি তাদের মজার পাত্র ছিলাম। হ্যাঁ, আমার টাকার দরকার ছিল। আমি একটা এতিমখানায় বড় হয়েছি, যেখানে অনেক লোকের অর্থের প্রয়োজন ছিল। এজন্য টাকা নিতে কোনো লজ্জা করলাম না। একদিন সকালে এতিমখানায় খবর এলো যে সেখানে বিপুল অর্থে সাহায্য করা হয়েছে। এরপর সাহায্যকারীকে ধন্যবাদ জানাতে আমি শিশুদের কাছ থেকে উপহার নিয়ে এসেছি। আমি আমার চোখে আর বিশ্বাস করতে পারছি না, এই সাহায্যকারী হলো যাকে আমি মন থেকে ভুলতে পারছি না। আসলে আমাকে প্রথমে স্বীকার করতেই হবে যে আমি বাজিতে জড়িয়ে পড়েছিলাম, কারণ আমার জেতার আগ্রহ একরকম নেশার মতো। কিন্তু এরপর তোমার সততা আমার হৃদয় স্পর্শ করলো। কিন্তু একসময় বুঝতে পারলাম যে মন আর আমার কাছে রইল না। আমি দুঃখিত, আমার ভালোবাসা নিয়ে মজা করা উচিত হয়নি। এইসব শুনে আমার রাগান্বিত হওয়া উচিত ছিল, কিন্তু তারপরই আমি জেঠোর রাজকন্যা হতে রাজি হলাম। তাহলে রাজকুমারী লামি শেষ পর্যন্ত কাকে বিয়ে করলো? সেই ঘটনার পর রাজা রাজকুমারীকে বন্দি করে, কিন্তু শীঘ্রই সে একজন প্রহরীর সাহায্যে পালিয়ে যায়। আর এবার সে বুঝতে পারে যে সে তার সত্যিকারের ভালোবাসার সাথে দেখা করছে। সবশেষে তার প্রশংসা করতেই হয়। তোমরা কি মনে করো, তোমরা যদি আমার জায়গায় থাকতে তাহলে কোন রাজপুত্রকে বেছে নিতে? Wow, fairy tales.